আজকে আমাদের যেটা টপিক এখানে সেটা দেখো, প্রথম টপিক হলো এখানে আমাদের আইসোটোপ। আইসোটোপ কি জানো? আচ্ছা বলেন। বলবো না আইসোটোপ কি। আইসোটোপ হলো এমন জিনিস, এই যে আমরা মৌল পড়ছি না 118টা, 1 থেকে 118টা, এই মৌলগুলোর মধ্যে কিছু মৌল আছে যে যাদের পারমাণবিক সংখ্যা একই, মানে 118টাই, তবে তাদের বিভিন্ন রূপ আছে। পারমাণবিক সংখ্যা একই? হ্যাঁ, কথা হলো যেমন আমরা যদি ধরি কার্বন কত নাম্বার বলো তো? 6 নাম্বার তো অবশ্যই না? হ্যাঁ। কার্বনের ভর কত জানি? 2 2 4 12 6 8 10 12। কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং তার ভর কত? 12। তবে এই কার্বনের আরো একটা ভ্যারাইটি আছে, যেখানে কার্বনের পারমাণবিক সংখ্যা তো কোনো চেঞ্জ হবে না, ফিক্সড একটা পরিচয়। কার্বন 6, বাট এখানে কি ভর কত হচ্ছে? 14। কোথায় স্যার? এটা কেমন? এর মধ্যে না, এর মধ্যে দেখাবে না তো, এটা আইসোটোপ বলা হয়। তাহলে এই যে একটা ভ্যারাইটি আছে, তো কার্বনের একটা আছে 12, কার্বন আছে একটা কি 14 আছে, ভ্যারাইটি আছে, প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, এটা করে তেজস্ক্রিয় মৌল। এটা কি বলতো? যেমন এটা দিয়ে, এটা হলো এই যে কার্বন ফসিল, আমরা কোনো একটা ফসিলের পুরাতন কোনো কিছু একটা, যেমন আমরা বলি না ডাইনোসর পাওয়া গেছে এত বছর পুরনো, হ্যাঁ, ডাইনোসর কম করে, ওটা কিভাবে পারি? এই যে এগুলো আইসোটোপ দিয়ে আমরা টেস্ট করি, যেমন কার্বন দিয়ে, কার্বন 14 দিয়ে। মানে এটা কি বুঝাইলাম আমি? দেখো এর পারমাণবিক সংখ্যা কিন্তু একই, বাট ভর সংখ্যা ভিন্ন হয়ে গেল। আমরা জানি, দেখো ভর সংখ্যা কাকে বলা হয়? কোন একটা মৌল পারমাণবিক সংখ্যা প্লাস বা প্রোটন সংখ্যা, আমি ডাইরেক্ট লিখে দেই, প্রোটন প্লাস নিউটন সমান কি ভর সংখ্যা। তাহলে এখানে তো দেখো ভর সংখ্যা, এখানে কি পারমাণবিক সংখ্যা বাড়ছে 6, তাহলে বাড়ছে কি না? একই, কিন্তু ভর কি বাড়ছে বলো তো? ভর। তাহলে কেন বাড়লো? নিউটনের সংখ্যা বেড়ে গেছে। তার মানে দেখো এইটার মধ্যে নিউটনের সংখ্যা 6, প্রোটন আর নিউটন একই, কিন্তু এটার মধ্যে নিউটন সংখ্যা কত? 8। বোঝা গেছে? তাহলে দেখো এই নিউটন সংখ্যার তারতম্যের কারণে কি তৈরি হয়? মানে একই মৌলের বিভিন্ন ভ্যারাইটি তৈরি হয়, তাই না? এদেরকে বলা হয় আইসোটোপ। তারা বলতে পারি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। দেওয়া আছে। তাহলে যে সকল মৌলের ভর সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ। সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ। বুঝতে পারতে হবে, ঠিক আছে? আইসোটোপের সংখ্যা পরীক্ষা আসবে। যেমন দেখো এই যে একটা টেবিল দেওয়া আছে নিচে, দেখা আছে যে 3টে হাইড্রোজেন পরমাণুই প্রোটন সংখ্যা কি সমান। এই দেখেন দেখো 3টে হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে। হাইড্রোজেন পরমাণু আছে কয়টা বলো তো? মানে হাইড্রোজেন আইসোটোপ আছে 7টা। হাইড্রোজেনের 7 ধরনের ভ্যারাইটি আছে, বুঝছো? কাজেই দেখো এরা তারা একে অপরের আইসোটোপ। এখানে দেখো এই যে হাইড্রোজেন 1 এই যে এখানে বলি আমি যে আমরা লিখতে পারি হাইড্রোজেনের 7টা ভ্যারাইটি আছে। তাহলে প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা কত হবে? একই হবে, 1 1 1 1 1। বাট কি হবে? এটা ভর 1, এটার ভর 2, এটার ভর 3, এটার ভর 4, এটার ভর 5। মানে শুধু ভর সংখ্যা কি হচ্ছে? বাড়তেছে, কিন্তু পারমাণবিক সংখ্যা কি বাড়ছে? না। তাহলে এখানে আমাদের ভর সংখ্যা বাড়তেছে কেন? নিউটন সংখ্যা বাড়তেছে। তো এই যে এখানে দেখো আমাদের নিচেরটা দেখি, হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। তাহলে হাইড্রোজেনের 7টি ভ্যারাইটি আছে। দেখো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, হাইড্রোজেন 4, 6। এটা কোথায় 1 2 কোথায় বাড়তেছে বলো তো? ভরের জায়গায়, মানে তাদের ভর বাড়তেছে। একটা হলো ভর 1, একটা 2, একটা 3, একটা 4, কিন্তু সবগুলো পারমাণবিক সংখ্যা কত? 1 করে বাড়তেছে। কেন? এটা হচ্ছে নিউটন সংখ্যা বেশি হওয়ার কারণে। তো এখানে আমাদের এই যে 3টার কথা বলা আছে, প্রথম 3টার কথা আলাদা করে, যে এই টেবিলের মধ্যে 3টা হাইড্রোজেনের কি দেওয়া আছে? আইসোটোপের কথা বলা আছে। এই যে এখানে দেখো হাইড্রোজেন 1 হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন 2 এটা হলো হাইড্রোজেন 3 এর কথা হলো হাইড্রোজেন 2 যেটা আছে ভর, এটাকে আমরা আলাদাভাবে নাম দেখি ডিউটেরিয়াম, এটা ডি দ্বারা প্রকাশ করি। আর 3 যেটা আছে এটা ট্রিটিয়াম বলি, এটা কি 3 দ্বারা মানে টি দ্বারা প্রকাশ করি, বুঝতে পারছো? তাহলে দেখো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলা কি হাইড্রোজেনের কি বলতো? আইসোটোপ। কারণ এদের কি বলতো? পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, এবং এগুলো সবই কি হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেনের কি না ভ্যারাইটি, এদেরকে বলা হবে হাইড্রোজেনের আইসোটোপ। ঠিক আছে, বুঝা গেছে? দেখো এর মধ্যে দেখো শুধুমাত্র 3টি প্রকৃতিতে পাওয়া যায়। প্রথম 3টা আছে না, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকিগুলা ল্যাবরেটরিতে কি করা হয়? তৈরি করা হয়। ঠিক আছে, আমাদের যে মৌলগুলা পড়ি 118টা, এই 118টা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না।
ঠিক আছে, হ্যাঁ, ওগুলো তৈরি করা হয় ল্যাবরেটরি। 98টা প্রাকৃতিক। হ্যাঁ। তাহলে বুঝছো? তো এই যে এখানে যদি আমরা দেখি এদের মধ্যে যে যে প্রথম যেটা হাইড্রোজেন বা প্রোটিয়াম, এখানে তো 1 1, তার মানে কি প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, নিউট্রন সংখ্যা কত 0। তার 1 থেকে মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি হয় 0 হয় এখানে। আচ্ছা, ডিউটেরিয়াম যেটা আছে আমরা জানি শুধু একটা মাত্র পরমাণুতে কি নাই, নিউট্রন নাই, সেটা হলো হাইড্রোজেন 1, তাই না? দেখো ডিউটেরিয়াম যেটা আছে এটা ভর কত 2, প্রোটন হলো 1, তাহলে এখানে কি ভর সংখ্যা হবে 1, প্রোটন সংখ্যা হবে 1, ভর সংখ্যা কত হবে 2, তাহলে নিউটন কত হবে 1 হবে, 2 বিয়োগ 1 1, এটা হবে 3 যেহেতু, তাহলে 3 বিয়োগ 1 কত হবে 2। বুঝছো এগুলা কঠিন না সহজ? আচ্ছা ওকে, তাহলে বলছে এখানে দেখো ডিউটেরিয়াম ট্রিটিয়াম হাইড্রোজেনের পরমাণুর আইসোটোপ। ওকে ওকে, দেখো এখন দেখবো আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা শিখবো। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নর্মালি আমরা দেখলাম যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ দিলে কি হয়, ভর হয় না, পারমাণবিক ভর হয়, তাই না? ওকে, দেখো আমরা আগেই জেনেছি যে কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই হবে একটি কি পূর্ণ সংখ্যা, তাই না? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কখনো কি হয়, ভগ্নাংশ হয়? থাকে হয়তো 5টা প্রোটন 5টা নিউট্রন, 10টা প্রোটন 10টা নিউট্রন, বা 10টা প্রোটন 12টা নিউট্রন, কিন্তু এগুলো কি ভগ্নাংশ হয়? 10.2 নিউটন এরকম কিছু হয় না, পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা দেখি কিছু কিছু মৌলের ভর সংখ্যা কি হয়, ভগ্নাংশ হয়। তো পূর্ণ সংখ্যার যোগফল কখনো ভগ্নাংশ হতে পারে? তাহলে এখানে ভগ্নাংশ কেন হলো, তার ভেতরে কোনো একটা ঝামেলা আছে। যেমন যদি আমরা দেখি ক্লোরিনের ক্ষেত্রে, দেখছো কিনা আমরা দেখি কত বলো তো 25.5 প্রশ্ন না? এখানে দেখো ক্লোরিনের কত বলো তো 35.5, তাহলে এটা কেমনে হলো? তো ক্লোরিন হলো 35 কত 17 না, তার মধ্যে প্রোটন কত ছিল 17টা, আর বাকিতে নিউটন ভগ্নাংশ হবে না তো। নিউটন তো কি বলতো পূর্ণ সংখ্যা, বাট এখানে দেখতেছি আমরা কি বলতো তাদের যোগফল দেখতেছি আমরা ভগ্নাংশ। তাহলে কেন হলো এটা একটু দেখতে হবে। দেখো কিন্তু তুমি যদি কপারের পারমাণবিক ভর দেখো, খেয়াল করো, কার বলো তো কপারের, খেয়াল করো দেখো, তাহলে দেখবে সেটি কি 63.5। দেখো কপারের ক্ষেত্রে কত 63.5, আর ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5। এটা কিভাবে সম্ভব? যখন প্রোটন নিউট্রন এরা কি পূর্ণ সংখ্যা, তাহলে এদের যোগফল কিভাবে কি হলো, ভগ্নাংশ কিভাবে হলো? আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর। কি ভর? প্রকৃত না, এটা কি বলতো আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা কি আপেক্ষিক পারমাণবিক ভর কি, মানে তার দরকারও বা কি, নিচে এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করা হলো। দেখি কি করা হয়েছে। দেখো ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত 3.16 × 10⁻⁻23 গ্রাম, একটি পরমাণু ভর। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমরা 6 নম্বর অধ্যায়ে পড়বো, এখনো বলতেছি, সেটা কি বলতো, এই যে আমরা মনে করো যে আমরা যে ভরগুলো বলতেছি আমরা সোডিয়ামের ভর কত বলতেছি, বা মনে করো আমরা অক্সিজেনের ভর বলতেছি কত 8 না, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 16 হবে, তাহলে ভর কত বলতেছি 16। এই 16 যে বলতেছি, এখানে আমরা একটা সংখ্যাকে ধরে নিই, সেই সংখ্যার নাম হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ এখানে এই যে বললাম অক্সিজেনের ভর 16 গ্রাম, 16 গ্রাম বলে না, এটা কিন্তু আসলে অক্সিজেন কি দেখো আমরা কি দেখতে পারি খালি চোখে, খুবই ছোট। তো এটা অক্সিজেনের ভর তো 16 গ্রাম হবে, 16 গ্রাম মানে বড় জিনিস কিনা। আরো ছোট আর কথা। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, লবণ আমরা খাই না, সোডিয়াম ক্লোরাইড আমরা খাই না, দানা দেখো একটা দানা, প্রতিটা দানা মনে করো সোডিয়াম ক্লোরাইড লবণ, এর মধ্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র এককের মধ্যে কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। সোডিয়াম ক্লোরাইড একটু ক্লাস ঘটনা আমরা একটু পরে দেখবো, অনেকগুলা সোডিয়াম আর ক্লোরিন পরমাণু পারস্পরিক যুক্ত হয়ে বড় একটা কি ক্লাস তৈরি করে, খণ্ডগুলা যেগুলো আমরা দেখি না, ওগুলো অনেকগুলো আমাদের সোডিয়াম পরমাণু থাকে, যুক্ত থাকে, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমরা দেখতেছি অনেকগুলো সোডিয়াম ক্লোরিন মিলে হয় কি একটা ছোট্ট একটা ক্ষুদ্র টুকরো হয়, তাই না? লবণের টুকরো হয় না, একটা লবণ টুকরাতে অনেকগুলো সোডিয়াম আছে, অনেকগুলো পটাশিয়াম আছে, মানে ক্লোরিন আছে। দেখো তাহলে একটা দেখো লবণের টুকরার ভর কত হবে 0.00001 গ্রাম, তাই না? এরকম না, তার 1 গ্রাম লবণ অনেকখানি হবে কিনা,
তুমি যদি 1 গ্রাম লবণ নাও দেখো অনেকগুলো এরকম অনেকখানি লবণ হবে, এরকম অনেকখানি লবণ হবে। লবণ হবে, তাই না? তার মানে কি বুঝলাম, এই অনেকখানি লবণ মিলাই হলো 1 গ্রাম। হ্যাঁ, কিন্তু এখানে শুধু যদি আমরা ক্লোরিনটা নেই, একটা ক্লোরিন শুধু নেই, সেটারই 35.5 গ্রাম বলতেছি। কিভাবে তাহলে কথাটা কেমন উল্টা মনে হচ্ছে না? এখানে দেখো মনে করো হাজার হাজার, মনে করো এন সংখ্যক, মনে করো এন মনে করো 100 বা 1000, এন সংখ্যক ক্লোরিন প্লাস সোডিয়াম মিলেই হলো কত? মাত্র 1 গ্রাম। 1 গ্রাম। বাট এখান থেকে আমরা একটা ক্লোরিন নিয়ে আসলাম, তার ভরে কত? 35.5 গ্রাম। তাহলে মিললো আরে 100 থেকে 35.5 মাইনাস দিলে যেটা বেরোবে ওটা সোডিয়াম। না, হলো না। ওর বিষয় ওটা বোঝো না, বিষয় আমি কি বলতে চাচ্ছি। আমি বলতেছি দেখো আমরা 1 গ্রাম লবণ নিছি, তার পুরা লবণটার পরিমাণ কত? 1 গ্রাম। কিন্তু আমরা দেখতেছি এখানে যে হাজার হাজার পরমাণু আছে, এখান থেকে একটা ক্লোরিন বের করে নিয়েছিলাম, আমাদের ক্লোরিনের ভরি কত? 25. ও হ্যাঁ স্যার, ওটাই। তাহলে দেখো এখানে যদি হাজার হাজার পরমাণু আছে, মানে কি 1000 দিয়ে গুণ দিতে হবে 25কে, তাহলে সে পুরো এইটুকুর ভর হবে, তাই না? তাই হওয়ার কথা ছিল, বাট কিন্তু আমি সেটা পাচ্ছি না। তার মানে আমাদের দৃষ্টিভঙ্গি ভুল আছে, আমাদের চিন্তাধারাটা কি আছে? ভুল আছে। কথা হলো আমরা যখন বলি যে ক্লোরিনের ভর হলো 35.5, বা অক্সিজেনের ভর আমরা বলি কত? 16, কার্বনের ভর বলি আমরা 12। আসলে আমরা বলে থাকি এক নির্দিষ্ট সংখ্যা, সেটা কত? 6.02 গুণন 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর। অক্সিজেন পরমাণুর ভর হলো 16, অথবা এতটি ক্লোরিন পরমাণুর ভর হলো কত? 35.5। বোঝা গেছে? বা এখানে আমরা কপারে বলবো কত বললাম? 63.5। আসলে ওখানে কপার একটা না, 6.02 গুণন 10⁻23টি কপার পরমাণুর ভর হলো 63.5। বুঝছো কতখানি? দেখো 10 এর উপর 23 মানে কি? একের পরে 23টা জিরো হলো, কত হয় না? কোটি 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 কোটি, এই কোটি কোটি মনে করো এতগুলো কপারের ভর হলো 63.5। বুঝতে পারছো বিষয়টা? খেয়াল বুঝতে পারছো? এজন্য দেখো আমরা যে ভরগুলা বলি এগুলা কিন্তু অবশ্যই কি বলি? একটা নির্দিষ্ট একটা সংখ্যা, সেটা কি বলতো? এই 6.02 গুণন 10⁻23 লিখে রাখো। এ তো সংখ্যক পরমাণু বা অণুর ভর বলি, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো। হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? বোঝা গেছে? 6.02 গুণ 10⁻23। এই দেখো এখানে দেখো বলছে ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? আমরা জানি ফ্লোরিনের ভর কত বলো তো? হাইড্রোজেন, হ্যাঁ 2 4 7। 9 নাম্বার না, এটা 19 দেখো, না 18 দেখো ফ্লোরিন কত? এই যে এখানে দেখো 19, তাই না? আমরা জানি ফ্লোরিনের ভর কত? 19। 20। হ্যাঁ, বাট এখানে কি বলতেছে? ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? 3.16.10⁻⁻। মাইনাস, আর অনেক কম না বলতেছে না? মাইনাস মানে কি? জিরোর পরে দশমিক দিয়ে 23টা শূন্য। তার মানে খুবই কম, অনেক অনেক কম, অনেক খুবই হালকা কিনা? হ্যাঁ, অনেক হালকা। তাই একটি, কিন্তু আসলে দেখো একটি বলতেছে, কিন্তু আমরা জানি কি বলতো? ফ্লোরিনের ভর কত? 19 গ্রাম। বাট এখানে দেখতেছি কত? খুবই নগণ্য একটা গ্রাম, তাই না? তার মানে আসলে নগণ্য হবে, কারণ আমরা যে 19 বলি সেটা কার বলি বলতো? 6.02 গুণ 10⁻23 ভর বলি। এখন তুমি তো ক্যালকুলেশন করে দেখো তো, ক্যালকুলেটর আছে এখানে? এখন নেই। তাহলে এখানে দেখো তো আসলে অ্যাকচুয়াল ঠিক কিনা দেখো তো। আমরা জানি, এখন তুমি যদি লেখো, আমরা জানি 6.02 গুণ 10⁻23টি ক্লোরিনের, মানে আমাদের ফ্লোরিনের ভর কত? 19। অর্থাৎ একটি ফ্লোরিনের ভর কত হবে? পরমাণুর ভর কত হবে? 19 ভাগ 6.02 গুণ 10⁻23। এখন করে দেখো হয়ে যাবে। এমনি আমি মুখেই করি, তাহলে এই হিসাবে আমরা এটা পরে বাদ দিলাম। মনে করো নিচে আছে 10⁻23, তাহলে উপরে গেলে কি হবে? মাইনাস হবে না? 10⁻⁻23, ঠিক আছে? এরকম হবে গুণন। তাহলে এখন 6 দিয়ে ভাগ দাও তো, 19কে কত হয়? 318। তাহলে 3 পয়েন্ট সামথিং হবে, তাই না? 318, তাহলে 3 পয়েন্ট মনে করো 1 দিলাম, কিছু একটা হবে আর কি। তাহলে আমরা জানলো কি 3.1 গুণন 10⁻⁻, এই দেখো 1।
তাহলে এখানে দেখো এই যে বের হয়েছে 3.16 গুণ 10⁻23, বুঝতে পারছো? এই জন্য একটির বের করলাম, কিন্তু দেখো আমাদের 6.02 গুণ 10⁻23 ছিল 19, একটির হলো এত। যে এখানে কিন্তু বলছে যে একটি ফ্লোরিনের একটি পরমাণু ভর, আমরা যখন পারমাণবিক ভর বলি সেটা হলো কি বলতো, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর বলি, ঠিক আছে? ক্লিয়ার? আবার দেখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কত, এই দেখো মাইনাস, হ্যাঁ এতটি অ্যালুমিনিয়ামের ভর এত গ্রাম, একটির ভর এত দিয়ে তোমাদের বই আসলে এখানে অ্যাভোগাড্রোর কথা নাই, তো এটা না হয়তো বুঝতে না যে এত কেন, এই তো কম কেন। এখন ক্লিয়ার বিষয়টা? এখন দেখো কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার করা অনেক সমস্যা, তাই না? এত কম ভর ব্যবহার করা সমস্যা না হিসাবটা। সেজন্য একটি কার্বন 12 আইসোটোপের ভরের, দেখো আমরা ভর কিভাবে বের করি, একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে একক ধরে তার সাপেক্ষে আমরা পরমাণুর ভর মাপি। যে আমরা পরমাণুর ভরগুলো আসলে মাপি কিভাবে, একটা স্ট্যান্ডার্ড কিছু ধরতে হবে নাকি? তা আমরা মনে করো আমরা স্ট্যান্ডার্ড ধরলাম হাইড্রোজেন, আমরা অনেকগুলো মাধ্যম ছিল, হাইড্রোজেনের মাধ্যমে মাপতাম আমরা প্রথমে, তারপর অক্সিজেনের মাধ্যমে, মানে কার্বন স্কেল, মানে প্রথমে অক্সিজেন স্কেল ছিল, হাইড্রোজেন স্কেল ছিল, তারপর অক্সিজেন স্কেল ছিল, দেন তারপরে আমরা মাপতেছি হলো কার্বন স্কেলে, ঠিক আছে? এখানে আমাদের কার্বন স্কেল সম্পর্কে বলা আছে, অতটুকু জানতে হবে, শুধু আমাদের কার্বন স্কেল সম্পর্কে জানবো। তো কোনো একটা পরমাণুর আমরা পারমাণবিক ভর মাপি কিভাবে, মাপার সিস্টেম হলো ডাইরেক্ট আমি বলতেছি, এখানে আমরা ওই পরমাণু, যে পরমাণু আমরা ভর মাপবো তার একটি পরমাণুর ভর, ওই জিনিসটা কি সূত্র নাকি? হ্যাঁ সূত্র। তো দেখো আমাদের আপেক্ষিক, এটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সূত্র। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের নির্ণয় সূত্র হলো মৌলের একটি পরমাণু ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12, মানে একটা করে দেখান তো স্যার। এখন দেখাবো তো। মনে করো আমরা এই যে দেখলাম না, ফ্লোরিনের একটি পরমাণু ভর কত বলো তো? ফ্লোরিন এই যে 6 মানে 3.16। হ্যাঁ, তাহলে এখানে উপরে কি থাকবে, এই যে 3.16 একটি পরমাণুর ভর। হ্যাঁ, তোমার দেওয়া থাকবে যে ফ্লোরিনের একটি পরমাণু ভর এত হলে তার আপেক্ষিক পারমাণবিক ভর কত, তখন এই সূত্রটা করতে পারবা। আর যদি মনে করো এমন নাও দেওয়া থাকে একটি পরমাণু ভর, তুমি বের করে নিতে পারবা কিভাবে, ফ্লোরিনের ভর 19 কে তুমি অ্যাভোগাড্রোর সাথে ভাগ দাও, একটি পরমাণু ভর বের হবে। তাহলে বের হলো, দেন কার্বন একটি কার্বনের কার্বন 12 আইসোটোপের, তার কার্বনে কি হতে পারে, কার্বন 12 আছে, কার্বন 13 আছে, কার্বন 14 আছে, কিন্তু আমরা ব্যবহার করব কোনটা, যে কার্বনের ভর 12 সেটাকে ধরবো 12, তাহলে এটাই বলছে কার্বন 12 আইসোটোপ। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/, তাহলে ভাগ 1/12, হ্যাঁ না, বলছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এখন এই কথাটা ভুল আছে, তাহলে কি হচ্ছে, এখানে বলছে কার্বন 12 আইসোটোপের ভরের কত 1/12 অংশ, তাহলে মানে কার্বনের ভর কত 12, তার ভরের 12 অংশ কত হবে, ভাগ 1/12 কত হয়, 1 হয় না? কিন্তু এটা হবে না, এখানে আসলে মেন কথাটা যেটা হতো আমি লিখে দেই, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরে এত অংশ, মানে একটি কার্বন বলছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা জানি কার্বনের ভর কত 12, এটা কতটির ভর 6.02 গুণ 10⁻23, তাহলে একটি কার্বন 12 আইসোটোপের ভর কত হবে, 12 কে 6.02 গুণ 10⁻23 ভাগ দিলে হবে না? ভাগ দিলে যেটা হবে সেটা হবে 1.66, এই যে যেটা আসছে মানটা মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, 1.66 গুণ 10⁻14, মানে -24, এটা সব সময় তো এটা, মানে এটা আসছে না 1.9 আসতেছে, আমি দেখি মানে তারপরে কি হবে, সব সময় কোনটা আসবে স্যার, ওখানে তো একটা এক্সাক্ট আসবে, কারণ ওখানে তো এক্সাক্ট ভাবে বলে দিয়েছে। দেখো যেটা আসতেছে মানে এটা না, তো মনে করো আমাদের কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু ভর বের করতে হবে, ক্যালকুলেটর না এটা কথা, আমরা এখানে দেখতেছি, এখানে আছে, এখানে কথা বলছি, তাহলে আমরা দেখি এখানে দেখি করে দেখি, তাহলে এখানে যদি আমরা বের করি, আমার এখানে আমার ডাটা দেওয়া নেই, তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসছো? হ্যাঁ আনবে, এখন তো লাগবে এরপর থেকে। আচ্ছা আমি এটা ডাটা চালাচ্ছি।
আসতেছে না, ক্যালকুলেটরটা আসতেছে না, ডাটা দেওয়া ছিল না তো। যাই হোক, তাহলে এখানে দেখো কত হয়, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু হয়, তাহলে কার্বনের একটি পরমাণু ভর আমরা বের করি আগে। দেখো আমরা তাহলে ভাগ দেব 12 ভাগ 6.02 গুণন 10 টু দি পাওয়ার, এটা 12 10 টু দি 23, তাই না? তাহলে একটি পরমাণু বের হবে না, তাহলে দেখো ওটা কি হবে, উপরে 10 টু দি পাওয়ার -23 হবে না। ওকে, হলো গুণন 6 দিয়ে 12 ভাগ দিলে কত হবে? 2 হবে না, কিন্তু দেখো 2 হবে না, যে দেখো কি আছে বলো, দশমিক আছে না, 02 আছে না, তার মানে 2 এর থেকে একটু কম হবে, সেটা কবে 1.99, ঠিক আছে 1.99। ওকে, বোঝা গেছে? তাহলে 1. এই যে তাহলে কার্বনের একটি পরমাণু ভর কত, 1.99 গুণ 10 টু দি পাওয়ার 23 -23। আচ্ছা, এরই কত অংশ, 1/12 অংশ গুণন, এটা ভাগ 12, হ্যাঁ 12 ভাগ 12 দিলে কি হয়, হয়ে যায় হলো এই যে এটা 1.66 গুণ 10 টু দি পাওয়ার, সব সময় ওইটা হবে। হ্যাঁ, তাহলে নিচে এটা দিলে হবে, তাহলে তুমি রাইট করতে পারো, দেখো আমরা বের করতে পারি, লিখে নিই স্যার, এটা নিচে এই যে আছে, এগুলা বই আছে, হ্যাঁ আছে তো, থাক 1 পয়েন্ট লিখে নাও। ও বই আছে। হ্যাঁ, তাহলে দেখো ডাইরেক্ট এখানে দিছে যে 1.99, এটা দেয় নাই, এটার কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে বের হয় কত, 1.66। 1.66 ইনটু, তাহলে এখন দেখো আমরা একটা বের করি, কাজ করি, ইনটু 10 টু দি পাওয়ার -24, এটা হবে। দেখো নিচে করো, দেখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কত, 4.482 গুণন 10 টু দি পাওয়ার -23 গ্রাম। তো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করে দেখাও, তাহলে কি দেখবো আমরা, তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কত, এটা ভাগ 1.6। তো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ সমান কত, আমরা জানি 1.66 গুণ 10 টু দি পাওয়ার 24। তাহলে দেখো ওই যে উপরে নিচে দিলাম, ভাগ দিয়ে হলো 17, 27 হয়ে গেছে। বুঝতে পারছো, আমরা জানি না কার্বনের ইয়ের ভর কত, অ্যালুমিনিয়ামের 27, তাই বের করতে পারি। এখন কথা হলো দশমিকটা বের হয় কিভাবে, মানে যাদের দশমিক, আর দশমিকটা কেন হয়, এই ম্যাথটা করতে যায় যার দশমিক বের না হয়, এখানে দশমিক এটাতে দশমিক হয় না, দশমিক হয় পরে একটা কারণে। কথা হলো যে আমরা জানি না প্রকৃতিতে আইসোটোপ আছে না, আইসোটোপের কারণে হয়। মনে করো যে প্রকৃতিতে 2 ধরনের আইসোটোপ আছে, আমি দেখাই। যে প্রকৃতিতে মনে করো যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিন 2টা ভ্যারাইটি আছে, একটা ক্লোরিন হলো 35, আর একটা ক্লোরিন হলো 37, হ্যাঁ, দুইটা 17, একটা আছে ক্লোরিন 35, একটা আছে ক্লোরিন 37। তো আমরা যখন পারমাণবিক ভর লিখি তখন কোনটা লিখবো, এ 35টা লিখবো না 37টা লাগবে? 35 না, তখন একটা গড় একটা বের করে নিই। ও বুঝছো, হ্যাঁ, 35 + 37 / 2, ওটার কোথাও লিখি না, দেখো গড়টা আর কি, গড়টা কিভাবে বের করি, গড়টা হলে অন্যভাবে বের করি। কথা হলো এই প্রকৃতিতে 35টা পাওয়া যায়, মানে তো এটা পাওয়া তো দুইটাই যায়, মানে কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়, কোনটা কত পার্সেন্ট, মানে এটার মানে এটা একটা পার্সেন্টেজে পাওয়া যাবে, এটা একটা সবাই তো আর এক সমান পাওয়া যাবে না, দুইটা সমান পাওয়া যায় তাহলে 50-50 হইতো, সেক্ষেত্রে ভাগ দিলে হতো। দুইটা তো সমান পাওয়া যায় না। দেখো এখানে বলা আছে যে, দেখো আমরা একটু পরে দেখি, যে প্রকৃতিতে বেশিরভাগ মৌলই একাধিক আইসোটোপ রয়েছে। আমরা দেখলাম হাইড্রোজেন কত আছে, আইসোটোপ হলো কয়টা, হাইড্রোজেনের 2টা, ও 7টা, প্রকৃতিতে ভাগ আছে 3টা, ওরকম। দেখো তাই যে মৌলের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক, এই দেখো পড়তেছি, তাহলে যাদের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের আইসোটোপের শেষ করতে হবে, আইসোটোপের প্রাকৃতিক প্রাপ্ত ওগুলা বা নিজে পড়বা, ওগুলা নিজে পড়া জিনিস, ঠিক আছে, এই যে এগুলা নিজে পড়বা। ওই কি আইসোটোপ তাদের ব্যবহার শেষ দিয়ে দেবো না স্যার, আজকে একটু বেশি পড়েন না, ভালো লাগতেছে না। তো ঠিক আছে, তাহলে এটুকু আজকে না পড়াই, তাহলে হ্যাঁ হ্যাঁ, একটু না করেন তাহলে এই যে অবধি পড়াইলাম এটুকু একটু প্র্যাকটিস করে দেখবা, মুস্ত করবা এই টপিকগুলা, এটা তো মুখস্থ করা, ঠিক আছে, মানে এই যে যেগুলো পড়লাম নিয়মটা একটু মুস্ত করবা, যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা এই যে এটা বের করবা, যে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 এর একটি পরমাণু, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়ে তোমরা কি করবা, পারমাণবিক ভর বের করবা, আপেক্ষিক পারমাণবিক ভর বের করবা।